সম্ভবত 14ই সেপ্টেম্বর। তো এখানে যে কবিতা উৎসব সারাদিনের হলো সেইটা হওয়ার পর আমি অসীমের বাড়িতে যাই। আমি শুনলাম বোধিসত্ত্ব আছে, গেলাম। তো আমি যখনই যাই তখনই বলি যে বেশ কিছু কবিতা একটি বা দুটি যদি কবিতা হয় তাহলে কবির যে মেজাজ সেটি বুঝতে কিছুটা অসুবিধা হয়। তো এটা এরকমই যে একটা ডালিয়া বা চন্দ্রমল্লিকা করেছি, বেশ খানিকটা জায়গা যদি সেটা না হয় তাহলে রঙের যে তাৎপর্য সেটাকে আনন্দ করে উপভোগ করার মতো জায়গাটা তৈরি হয় না। সেই জন্য অসীমের অনেকগুলি কবিতা, এবং প্রত্যেকটি তখন আমি জানতাম না যে এত তাড়াতাড়ি বইটি প্রকাশ হবে। তো অসীমের কাছ থেকে শুনলাম। আরো একটি ব্যাপার হচ্ছে, কবি যখন তার কবিতা পড়েন তখন যে বিভিন্ন শব্দের যে স্ট্রেস, সেইটি কিন্তু প্রত্যেকটি শব্দকে একটা ব্যক্তিত্বে দাঁড় করিয়ে দেয়। সেটা আমার মনে হয় যে খুব বড় যদি আবৃত্তিকার হন তিনিও সম্ভবত সেই জায়গাটা তৈরি করতে পারেন। অসীমের কাছ থেকে সেদিনকে শুনলাম। তো আমি তো মূলত পাঠক, কবিতা নিয়ে সত্যি বলতে ভয়। হ্যামলেট এন্ড হিজ প্রবলেমস এই প্রবন্ধটিতে টি.এস. এলিয়ট বলছেন যে শিল্পকর্মের কোনো ব্যাখ্যা করার দরকারই নেই, শিল্পকর্ম যা আছে তাকে তার মতো করে থাকতে দাও। তো এই কথাটি আরো যে সত্যি সেটা স্টিফেন স্পেন্ডারের লেখা অক্সফোর্ড পোয়েট্রি ক্লাবের একটি আড্ডার বর্ণনা থেকে বোঝা যায়। স্টিফেন স্পেন্ডার বলছেন যে তখন অ্যাশ ওয়েডনেসডে বেরিয়েছে। তো এক আন্ডার গ্রাজুয়েট ছেলে টি.এস. এলিয়টকে জিজ্ঞেস করছেন যে স্যার, ওই যে আপনি লিখেছিলেন যে 3 white leopards sat under a juniper tree under the cool of a day, এইটার মানে কি? এলিয়ট নির্বিকার ভাবে তার দিকে তাকালেন, তাকিয়ে বললেন 3 white leopards sat under a juniper tree in the cool of a day। তো সেই জন্য মনে হয় যে কবিরা আদৌ চান না যে কবিতা নিয়ে এরকম চুলছেরা বিশ্লেষণ ইত্যাদি হোক। আমি আরেকজন কবির কথা বলছি, সাহিত্যে কিউবিজম। আমরা জানি পিকাসোর কথা, যিনি কিউবিক আর্টের প্রথম প্রসারক, কিন্তু সাহিত্যে এটি তিনি নিয়ে এসেছিলেন। তার নাম হচ্ছে গার্ট্রুড স্টেইন। তো গার্ট্রুড স্টেইনকে একবার এক সাংবাদিক জিজ্ঞেস করেছে, মিস স্টেইন, আপনি যেভাবে কথা বলছেন সেইভাবে আপনি লেখেন না কেন? তো উনি তার দিকে তাকিয়ে বললেন, ওহে ছোকরা, আমি যেভাবে লিখি তুমি সেভাবে পড়ো না কেন? ফলে আমি শুধুমাত্র একজন পাঠক হিসাবে এই ছোট গ্রন্থি বইটিকে কিভাবে দেখেছি সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। যদি খুব বোরিং হয়ে যায় তাহলে হাত তুলে আমাকে থামিয়ে দেব। প্রথম ব্যাপার হচ্ছে, আমি ভাবছিলাম যে আমার এই যে ডিসকোর্স, এইটার কি নাম হতে পারে। তো আমি ভেবে দেখলাম যে আমি যদি বলি আবার ভাবার খেলা, তাহলে বোধহয় ভালো হয়। কেন সেটা বলছি। অসীম, আমরা জানি অনেকেই যে খুব ভালো একজন ফটোগ্রাফার। তিনি অসাধারণ সব মুহূর্তের ছবি ধরেন, এবং পাখির ছবি তো তার হাতে অনন্য। ঠিক যে কবিতাটা অসীম পড়লেন, আমি চাইছিলাম অসীম এটা পড়ুন, রেশম কীট। এই রেশম কীট কবিতাটা আমরা যদি দেখি
আমি একটু রেশমকিট কবিতাটাকে পড়ব। আমি দেখব যে মনে হবে যে অসীম প্রথমে একটি ছবিকে ধরছেন, ক্যামেরা খুলে তিনি একটি ছবি তুলছেন। লালায় মিশ্রিত সুতো পাকে পাকে নিজেকেই বাঁধে, চলচ্ছবিহীন করে ঘিরে ধরে চিকন রেশম। এই জায়গাটি তার ছবিতে ধরা পড়লো। এবারে তাকে অ্যাপারচারটাকে বদলে নিতে হবে, কেননা তিনি আরো একটু গভীরতার ছবি চাইছেন। অ্যাপারচারটা বদলে নিলেন। পরের দুটো লাইন দেখো, আরো একটু নিবিড় কিভাবে হয়ে যাচ্ছে। বারবার বদলে রং, বারবার পাল্টে ফুলো, অবশেষে নির্বাসন অন্ধকার নিজস্ব গোপনে। ঠিক এই জায়গাটা এসে তখন কবি এই কি লিখলেন সেই দিকে দেখবার জন্য একটু যেন দূরে হেঁটে গেলেন। একটু দূর থেকে নিজের সৃষ্টিকে দেখা যাক, দেখি তো কেমন হলো। তো এই জায়গাটাকে আমি মনে করি যে কবিতার টেবিলের দুদিকে যেন দুটি দরজা আছে। এই খানিকটা লেখার পর কবি টেবিল থেকে উঠে একটু দূরে সরে গেলেন, একটা দরজা দিয়ে বেরিয়ে গেলেন। একটু দূরে গেলে তবে নিজের লেখাকে সঠিক পরিসরের পাশে রেখে দেখা সম্ভব হয়। আর আমি পাঠকের দৃষ্টিতে দেখছি, আমি কি করব, অন্য দরজাটিতে আমি বেরিয়ে যাব। কেন বেরিয়ে যাব? কেননা এই অংশটিতে আমি একটু কবিতার অন্যান্য পরিসর, এই যেরকম আমরা দেখলাম বইটি প্রকাশ হলো তার পারিবারিক একটা বৃত্তের মধ্যে, তেমন কবিরও তো একটা পরিবার থাকে সমস্ত বিশ্ব জুড়ে। তো আমি বুঝতে চাইব যে কবির ওই কবিতাটি তার পারিবারিক মণ্ডলে রেখে কেমন দেখতে লাগছে। ফলে এইটি হচ্ছে একটি, আমি বলবো একটি বিরহের সময়। ঠিক এই জায়গাটা, এই বিরহের সময় নিয়ে আরো একটু কথা বলবার আগে আমি একটি বিখ্যাত ফরাসি চিন্তক রোলাগার্ডের একটা কথা বলবো। তিনি দি প্লেজার অফ দি টেক্সট, দ্য প্লেজার অফ দি টেক্সটে উনি বলছেন যে কবিতার দুটো অংশ থাকতে পারে, একটা রিডারলি টেক্সট আর একটা হচ্ছে রাইটারলি টেক্সট। আমি যে পর্যন্ত পড়েছি সেটা হচ্ছে রিডারলি টেক্সট। এই বইটি 1974 সালে বেরোয়, দি প্লেজার অফ দি টেক্সট। আমি এখনো রাইটারলি টেক্সটে ঢুকিনি। আমি বলছি, আমি আসলাম যখন, কিছু পরে বোধিসত্ত্ব এসে আমার কানে বাজিয়ে দিল বিনয় মজুমদারের একটি লাইন। তাই বিনয় মজুমদারকে থাক করি, আমি নিয়ে আসি এখানে প্ল্যান চেক করে। এরূপ বিরহ ভালো, এই বিরহের মুহূর্ত, এরূপ বিরহ ভালো। কবিতার প্রথম পাঠের পরবর্তী কাল যদি নিদ্রিতের মতো থাকা যায়, স্বপ্নাচ্ছন্ন কাল্পনিক। আপনারা দেখুন, কবি কিন্তু একটু দূরে দাঁড়িয়েছেন, পাঠক সৃষ্টি করছেন এই অংশটাকে। আর কি হতে পারে, কবিতার পরিণতি কি হতে পারে, সেই জন্য আগে বলছিলাম রিডারলি টেক্সট। কবি ফিরে আসছেন, কেননা কবিতার একটি গন্তব্য তাকে নির্দিষ্ট করতে হবে, যেটি রলাগার্ডের কথায় হচ্ছে র্যাপচার, পরম আনন্দের সেই সময়, সেই উল্লাসের সময়। সেই উল্লাসের সময় কি হবে, পাঠক যা যা, মানে আমি পাঠক যা যা ভেবেছি তার হয়তো সব কটি খণ্ডিত হয়ে যাবে, গিয়ে কবি যেটি বলবেন সেটি চূড়ান্ত হয়ে যাবে। সেটি হচ্ছে রাইটারলি টেক্সট। আমরা বলতে পারি প্রথম অংশটিকে জৈব, পরের অংশটিকে নিবদ্ধ, কেননা তারপরে কবিতাটির গন্তব্য আর পরিবর্তন হবে না। কবি কি বলছেন দেখি, এইখানটা ভাবের জন্য। সেই জন্যই প্রথম ছবি
তারপর আবার খাবার, খেলা, এই খেলার মধ্যে ঢুকি। এই সূত্রটুকু তার জন্মের কারণ, মৃত্যুর। সূত্রটি মহার্ঘ, তাই অটুট রাখতে হবে তাকে। মৃত্যু হোক রেশম কীট। আপনারা ভাবুন, যেটাকে অদ্রিজা কিছু আগে বলছিলেন, বাংলাটা বললেন, আমি ইংরেজিটা বলবো, যেটি অসীম তার কবিতায় ব্যবহার করেছেন, সিম্পলিসিটি, অর্থাৎ প্রায় নির্দয়ের মতো খুন করে দেওয়া। সেইভাবে, অথচ তিনি কিন্তু আসক্ত নন, খুব নিরাসক্ত ভাবে শেষ কথাটি বললেন যে মৃত্যু হোক রেশম কীটের। কেননা সেটাই হবে, এবং কেননা তাকে রেশমের জন্ম দিতে হবে। আরো একটি কবিতা আমি বলবো। ঠিক একইভাবে কখনো কখনো আবার রিডারলি টেক্সট, রাইটারলি টেক্সট, আবার রিডারলি টেক্সট, এইভাবে ফিরে আসছে দেখছি অসীমের কবিতা নিয়ে। অর্থাৎ একবার দেখার চোখ, একবার ভাবের চোখ, আবার দেখার চোখ, পাল্টা তারা পাড়া বলতে বলতে ফিরে আসছে। এই কবিতাটি পড়ি। আবারও অদৃশ্য সুতো দিয়ে মাকড়সা জাল বুনে রাখে পতঙ্গ ওড়বার পথে। দেখুন, ক্যামেরায় যেন ছবিটিকে ধরছেন, এমন স্বচ্ছ ভাবে নিরীহ পতঙ্গ ধরা পড়ে। এরপরে দেখুন, রাইটারলি টেক্সটের অংশটা বলছি। বোঝে না সে এখানেই রয়েছে নিয়ম, বাঁচার লড়াই এক জৈবনিক রীতি, নিশ্চিত পরাজয় বিরত করে না, পরন্ত আলোর মতো নিস্তেজ হয়ে ফিরে। এই অংশটি বলার পর কবি আবার কিন্তু ক্যামেরাটা তুলে নিচ্ছে। শেষ দুটি লাইন বলবার জন্য, লেখবার জন্য, সেই দুটি লাইনটি অপেক্ষা শেষ করে মাকড়সাটি তার নিজস্ব সুতোতে শিকারের কাছাকাছি আসে। এখানে ক্যামেরাটি খুলে রাখা হলো, এবং এখানে কিন্তু আমাদের পাঠকদের জন্য একটি বড় জায়গা তিনি ছেড়ে রাখেন। এইভাবে আমি পাঠক, অসীম ভট্টাচার্য, আমরা সপ্তম ভট্টাচার্য, তো আমরা এই কবিতাগুলিকে দেখতে চাই। এরপর আমি যে অংশটি বলছিলাম, রাইটারলি টেক্সট, যেখানে অসীম আগে বলছিলাম ডিটাচড সিম্পলিসিটি, সেইটি নিয়ে এটি কথাকে দেবেন, যেটিকে কবিতাটিকে নিবদ্ধ করে দেবেন তিনি, এবং পাঠকের সমস্ত বা বেশ কয়েকটি সম্ভাবনাকে তিনি বলবেন না, এগুলি আমি ভাবি। সেটি কি গ্রন্থিক, আমি শেষ দুটি লাইন করছি। সম কিংবা ভিন্ন কর্মী প্রান্তগুলিকে গ্রন্থি মিলিয়ে দিতে পারে ভাসুরেরা যে কৌশলে মৃত্যুকে জীবনের সঙ্গে দাখিল বাঁধে। আরো একটি কবিতা, সেইটির আমি শেষ অংশটি করছি। তোমার কবিতাটির নাম ধরি। তোমার সুতোয় তুমি বেঁধেছ যে ধরি, তাকে দিয়ে মুক্তি দাও অন্য ঘুরি। তারপর ধীরে ধীরে গুটিয়ে নেওয়ার পালা। আপনারা অনুভব করবেন যে কবিতাকে একটু নানান ভাবে পড়া যায়, এই জন্য কবিতাকে অনেকান্ত বলে।
আমি যেভাবে পড়েছি, অনেক সময় আমরা বলি যে কবিকে তো তার জীবনচরিতে পাওয়া যায় না, কবিতায় পাওয়া যায় না। আমি বলি কিছু পাওয়াও যায়। আর কবিতা একটি সিঁড়ি থাকে, খুব দুর্ভোগ কবিতা হলেও থাকে, কোনো না কোনো জায়গায় থাকে। এবার আমি সেটিকে আমার মতো করে ব্যবহার করবো কবিতাটিকে। কবিতা তো এটি পাহাড়ও, সেটিতে উঠে যাওয়ার জন্য। এবার আমি দেখছিলাম যে কত ধরনের সুতো হয়। তেকাঠির সুতো, অপারেশনের সময় যে সমস্ত সুতো ব্যবহার করা হয় সেই সুতো, ঘুড়ির সুতো, মাকড়সার জালের সুতো, অসংখ্য সুতো, অসংখ্য বন্ধন। এই একজন কবি চোখে যে ক্যামেরাও বসানো আছে, আমরা তো দেখি, এত এত সুতো আমাদের চোখেই পড়ে কিনা সন্দেহ আছে। আপনারা পরিধির প্রচ্ছদের যে ছবি সেটিও দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আমার মনে হয় হয়তো সেটি মাকড়সার জাল বা আমাদের জীবন প্রবাহের মধ্যেই যে মেটাফোর উনি এনেছেন, সেই সুতোর একটি জাল। মানুষ তো এইভাবেই কীট পতঙ্গের মতো প্রতিদিন ধরা পড়ছে, তো সেইটি মেটাফোর সম্ভবত আমাদের প্রচ্ছদটির মধ্যে আমরা পাচ্ছি। তো এরকম অসংখ্য সুতো, এইটি আমি দেখলাম। আরো একটি মজা যেটা, সেটা হচ্ছে যে কবিতাগুলি সব সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ এই মুহূর্তে পড়ছে। তো এটি আমার আরেকটি মানে কবিতাগুলিকে দেখতে দেখতে মনে হলো প্রত্যেকটি কবিতা এই মুহূর্তে পড়ছে। এরপরে আমার মনে হচ্ছিল অসীম ইংরেজিতে কবিতাগুলি লিখেছেন, তো অতএব এবং আমার দায় যে আমি কি করতে মাঝখানে দুটি পর্বের মাঝখানে কবিতাটিকে ফেলে রেখে আমি পাঠক অন্য দরজা দিয়ে বেরিয়ে গেলাম। আমি তার কোন আত্মীয় স্বজনদের খুঁজে পেলাম সেই সম্পর্কে কিছু বলার। যদি আপনাদের আরেকটু সময় আমাকে দেওয়া হয় তাহলে আমি ওইটা নিয়ে আর দু একটি কথা বলব। অসীম, সংক্ষিপ্ত বলে দিন। আমার মনে হয় যে বিশ্ব কবিতায় মানে অসীমের যে ঘরানা, সেই ঘরানা কিছু লেখা আমি পড়েছি। আমি দু একটি কথা সেগুলি বলবো, কিন্তু সবচেয়ে আগে বলবো তার কথা। তিনি বাংলা কবিতার এক মুকুটহীন সম্রাট বিনয় মজুমদার। আমি অসীমকে আগেও বলেছি, আমি দুজন কবির কথা আগেও, আমরা যে করোনার সময় যে একটি অনলাইন আমাদের আশা ছিল সেখানেও আমি বলেছিলাম, আজও বলবো। প্রথমে বলবো বিনয় মজুমদারের কথা। অসীম উজ্জ্বল নামটি পরিবর্তন করে অসীম রেখেছেন, আমি উজ্জ্বলেই ফিরে যাব। বিনয় মজুমদারের সেই কবিতা, একটি উজ্জ্বল মাছ, একটি উজ্জ্বল মাছ একবার উড়ে, দৃশ্য তো সুনীল, অথচ প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে পুনরায় ডুবে গেল। দেখুন, এও কিন্তু ক্যামেরায় ধরে রাখা। এই স্মিত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে অপক্ষ রক্তিম হল ফল। আমি জানি না এটি করলেন ধরা এই দ্বিতীয় অংশটি, কিন্তু এই অংশটির সঙ্গে আমি খুব মিল পাই, অসীমের লেখার মধ্যেই পাই বিনয় মজুমদারের একটা চাল। আরো একটি কবিতা বলছি, ছোট। মোচা, কলার কাদির শেষে একেবারে পড়ে আছে মোচা। এই মোচা ঝরে পড়ে, এই মোচা থেকে আর কলা হয় না। তো কলার কুসুম থাকে, ও মোচায় লুকায়িত অনেক খেলার অন্তরাল। বিনয় মজুমদারের সঙ্গে আমি মনে করি অসীমের একটা আত্মীয় ভাবনা আছে।
এবার দুজন কবির কথা বলবো। একজনের জন্ম একটা অদ্ভুত লগ্নে, যেটা বাঙালির কাছে, বাংলা কবিতার কাছে একটি গর্বের সময়। সেটি হচ্ছে 1899 সাল। তার মানে সুদীপ্তদা যে ঠাকুরদার কথা বলছিলেন, তার থেকে 20 বছর পরে, কিছু সময় পরে আসছেন ফ্রান্সিস পথ। তিনি 1899 সালে জন্মগ্রহণ করছেন। জীবনানন্দ ওই বছরই 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন। তো ফ্রান্সিস পথের উনি তার এমনি শুধু কবি ছিলেন না, চিন্তক ছিলেন। তার অনেক লেখা আছে। এবং মজা হচ্ছে যে সিগারেট, তারপর আপনার কোচওয়ান, মোমবাতি, এইরকম নুড়ি পাথর, এই সমস্ত জিনিস নিয়ে উনি লিখেছেন। উনি বলেছেন, আমি আমার ঘর চেঞ্জ করব না, আমি পরিবর্তন করব না, আমি এভাবেই লিখব। তো আমি পুষ্কর দাশগুপ্তর করা একটি অনুবাদের অংশ বলছি ফ্রান্সিস পথের। তিনি বলতেন যে আমার শিল্পকর্ম হচ্ছে বর্ণনা সংজ্ঞা জাতীয় শিল্পকর্ম। আমি কবিতাতেও শব্দেও তাই করি। প্রজাপতি, রেশম গীত আমরা শুনলাম, সেই জন্য প্রজাপতি কবিতাকে আমি বেছেছি যেন পরবর্তী পর্যায়ে। যখন গোটার ভেতর, কবিতাটি টানা গদ্যে লেখা, যখন গোটার ভেতর ক্রমশ তৈরি হওয়া শর্করা অযত্নে ধোয়া পেয়ালার মতন ফুলগুলির তলায় উঠে আসে, দারুণ কর্মচাঞ্চল্য জেগে ওঠে মাটির বুকে, যেখান থেকে প্রজাপতিরা হঠাৎ উঠতে শুরু করে। তবে যেহেতু প্রতিটি শুয়োপোকার দৃষ্টিহীন কালো হয়ে থাকা মাথা আর যথার্থ বিস্ফোরণে বিশীর্ণ শরীর, যার থেকে সুষম ডানাগুলি জ্বলে ওঠে, বাড়তি পাপড়ি ভেবে বাতাস তাকে খারাপ ব্যবহার করে। বায়ুমণ্ডলের খুদে পালতোলা নৌকো সে ঘুরে বেড়ায় বাঘে। এই একটি কবিতা। আর এর কিছু আগে আমি যে স্টেনের কথা বলছিলাম, তিনি বলেছিলেন, ওই ছোকরা, আমি যেভাবে পড়ি, আমি যেভাবে লিখি, তোমরা সেভাবে কেন পড়ো না? তার কারণেই যে গার্ট্রুড স্টেনের কবিতা পড়াই খুব শক্ত ব্যাপার, ভীষণ শক্ত। মানে আপনি যদি কবিতাটা কাউকে দেন, তিনি ওই কবিতাটি থেকে পরের কবিতায় যাওয়ার আগেই আপনার কাছ থেকে বিদায় নেবেন নিশ্চিতভাবে। আমি আসছি, আমি দেখেছি তার কারোর হাতে স্টেনের কবিতার বই ধরি। আমি ছোট দুটি কবিতা, যেটা আমাদের টানা গদ্যের সংখ্যায় প্রকাশ হয়েছিল 10-15 বছর আগে, সেই দুটি ছোট কবিতা বলছি। মানি ব্যাগ। আচ্ছা, গার্ট্রুড স্টেনের কথা তো বললাম, যে ওনার যে লেখা, সেই লেখাগুলোতে লেখাই আছে যে এটা একটা ক্যামেরার চোখ অ্যান্ড দি আদার, দুজনে মিলে আছে। এবং বইটি যে টেন্ডার মার্টিন্স বলে একটি বই, যে বইটি 1914 সালে বইটি প্রথম প্রকাশ হয়। 1914, 1874 জন্ম তার। 1914 প্রকাশ হওয়ার পর 102 বছর পরে 2016 52 পাতার এই বইটির একটি 420 পাতার অ্যানোটেশন বেরিয়েছে। বইটি কতটা শক্তিশালী হতে পারে ভাবুন। এবং পিকাসোর ওপর গার্ট্রুড স্টেনের এত প্রভাব ছিল যে পিকাসো তার ছবির ধারা বদলে ফেলেছিলেন স্টেনের সঙ্গে পরিচিত হওয়ার সময়। তো স্টেনের দুটি কবিতা, ছোট কবি। মানি ব্যাগ। টাকার ব্যাগটা মোটেই সবুজ ছিল না, হলদেটেও নয়। ওটা দেখানো যায়নি বলতে গেলে। ওটা ব্যবহার হয়েছে, দীর্ঘদিন ব্যবহার হয়েছে। আর ওর চেনটা কখনোই হারায়নি, তার ঠাঁই বদলও হয়নি। এটা দেখালো চেনটা খোলা ছিল, ব্যাস এইটুকুই দেখালো। আরেকটি কবিতা, নতুন কাপ আর ডিশ।
প্রবল উৎসাহে মেঘলা হলুদ কুড়ি আর ছাপ ছাপ ডিশের ওপর চাপ দিচ্ছে। প্রবল উৎসাহ, ঠিক এটা একটা কামড়। অসীমের যে ইংরেজি টেক্সটগুলো আমি দেখছিলাম, সেদিন ওর সঙ্গে কথা হলো, আমরা বললো যে ইংরেজির অংশটা একটু দেখেছো তো। আমরা তো ইংরেজিতে দুর্বল, সেই জন্য ইংরেজির অংশ সাধারণভাবেই দেখি না, কিন্তু আমি ভাবলাম আচ্ছা ইংরেজির অংশটা দেখতে গিয়ে দেখি যে বাংলা কবিতা মানে অসীমের কবিতাটি পড়লে যেমন অসাধারণ ইংরেজিটা, আমি একটু অনুবাদ বলতে চাই না, এটি একটি প্যারালালি এটা একটা সৃজন। তো সেই জায়গাটা থেকে আমি কয়েকটি লাইন, আমার পছন্দের লাইন, যেটি ইংরেজি কবিতা হিসেবেই দাঁড়াবে, বাংলা করবার দরকার নেই, এমনকি বাংলার থেকেও ভালো আমার মনে হয়েছে। ছোট ছোট কয়েকটি জায়গা বলে আপনাদের অভ্যাস, রিলের অভ্যাস, এই সমস্ত থেকে আপনাদেরকে অবশ্যই নিষ্কৃতি দেবো। শুধু এই কটি লাইন বলেছি। অবশেষে নির্বাসন অন্ধকার নিজস্ব কোকুনে, until finally exile into the dark of its own cocoon. আমার এই এক্সাইট কথাটিতে আমি বোল্ড হয়ে গেছি। বোঝে না সে এখানেই রয়েছে নিয়তি। It cannot sense there only lies its fate. স্পাইডার কবিতাটি ক্রমশ ক্রোধ যাকে গর্ভে নিয়ে রং। আপনারা খেয়াল করুন এর ইংরেজিটা, যেটি নিজস্ব মানে নিজের যোগ্যতাটি একটি কবিতা। বার্ডস অ্যাওকেন ক্যানিং কালার ইন কোড, অপূর্ব স্বপ্ন সব ধারণ করেছে কল্পবল। The 3 years all unfulfilled dreams, এটা উইশ ট্রি। গ্রন্থিতে ভুল ছিল কিছু, গ্রন্থিতে কিছু ভুল ছিল। মালা, were there some faults in the knot? Were there some faults in the knot? There were some faults in the knot. আর শেষ যেটি আমার সব থেকে প্রিয়, তারপর ডানার ঝাপট, তারপর ডানার ঝাপট। আমার মনে হয়েছে ইংরেজিটা বহু বহু দূর পেরিয়ে গেছে বাংলা থেকে। উইংস বিট ইন প্যানিক। অসীমের এই যাত্রা দীর্ঘ। কবিতা গুটিকয় মানুষই পড়বেন, শাস্ত্রীয় সঙ্গীত গুটিকয় মানুষই শুনবেন, এবং সেই এক একজন মানুষের যে ওয়েটেজ, আমার মনে হয় সেটি তাদের মধ্যে একটি ব্রিগেডকে ধারণ করে। নমস্কার।